এই হচ্ছে উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া। অসাধারণ লাগছে এই জায়গাটা। দেখুন কি বিশাল সাইজের জেলিফিশ এখানে। এখান থেকে কি সুন্দর ভিউ। হট স্প্রিং এটা। জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে। কি অদ্ভুত পাথরের রংটা দেখুন। তারপরে এই বিশাল সাইজের একটা দোসা। একদম এসে হাজির হয়েছি একেবারে দারিংবাড়ি কফি প্ল্যান্টেশনের সামনে। একদম পুরীতে যেটা পাই সেটা এখানে পাচ্ছি। নমস্কার, কেমন আছেন সবাই? আমি তো আছি মোটামুটি, কারণ যে হারে গরম পড়েছে ভালো থাকার তো কথা নয়। যাই হোক, ট্রাভেল আওয়ারনি 0.3 চ্যানেলের আর একটা নতুন আনকরা ব্লগেতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। ঘড়ির কাঁটা বলছে রাত 2:02 আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি হাওড়া স্টেশনেতে। কারণ একটাই, সেটা হচ্ছে 51টা বসন্ত দেখলাম, কিন্তু তার মধ্যেও অনেক কিছু না দেখা রয়ে গেছে। তার তালিকায় একটা জায়গা হচ্ছে দারিংবাড়ি। সদ্য কাশ্মীরে ঘুরে এসেছি, এইবারে উড়িষ্যার কাশ্মীর দেখার জন্য একেবারে চলে এসেছি হাওড়া স্টেশনেতে। আজকে আমি একা নই, আমার সাথে আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের সাথে পরিচয় করাবো। আজকে আমরা যাচ্ছি দারিংবাড়িতে। 2 রাত্রি 3 দিনে কীভাবে আপনারা দারিংবাড়ি ঘুরতে পারবেন এর সমস্ত ডিটেল আপনাদেরকে আমি জানাবো। আমাদের এইখান থেকে ছিল চেন্নাই মেল 12839 চেন্নাই মেল, যেটা ছিল রাত 11:45, সেটা রিশিডিউল হয়েছে রাত 2:30-টে, যে কারণে আমরা অনেকটা সময় একদম ওয়েট করলাম ওয়েটিং হলে। এখনও পর্যন্ত ট্রেন অ্যানাউন্স করেনি কত নাম্বারে, খুব সম্ভবত 22 নাম্বারে দেবে। যাচ্ছি ওখানে গিয়ে ট্রেনে উঠবো। আমাদের B2 কোচে রয়েছে 17 থেকে 21 পর্যন্ত। অনেকেই আছে আমার সাথে, তাদের সাথে পরিচয় করাবো, হয়তো আজ রাতে না হলেও কাল সকালে অতি অবশ্যই পরিচয় করাবো। খুব মজা হবে, দারুণ জার্নি হবে, মানে একটা গ্রীষ্মকালীন পিকনিক হতে চলেছে আমাদের। তো চলুন আমার সাথে, সব কিছু আপনারা দেখতে পাবেন। ঘড়ির কাঁটা বলছে রাত 2:45 আর আমাদের চেন্নাই মেল এবারে ঢুকছে 12839 চেন্নাই মেল। রাত 11:45-এর যে শিডিউলটা ছিল সেটা রিশিডিউল হয়েছিল রাত 2:30-টে, সেটাও মেনটেন হয়নি। যেমন দেখালাম 2:45-এ এই 22 নম্বর প্ল্যাটফর্মেতে আমাদের ট্রেন দিয়েছে। এইবারে উঠবো। আমাদের B2 কোচে রয়েছে 17 থেকে 21 পর্যন্ত রয়েছে। এই হচ্ছে আমাদের কোচ B2। এই কূপটাতে একটা বাদ দিয়ে পুরোটাই আমাদের ছিল, আর সাইডের লোয়ার আপারটা আমাদের ছিল। বালিশ, এদিকে ব্ল্যাঙ্কেট আর এদিকে বেডরোল আগে থেকেই দেওয়া ছিল। ফাইনালি ঘড়ির কাঁটা বলছে কি বলবো, ভোর 3টে নয়, তা আমাদের চেন্নাই মেল ছাড়লো। এটা ছাড়ার কথা ছিল রাত 11:45-এ, 23 তারিখ, আজকে 24 তারিখ হয়ে গেছে। 24 তারিখ ভোর 3টে নয় ছাড়লো। হাওড়া স্টেশন ছাড়লো, আর দেখতে দেখতে মোটামুটি আরও 5-6 মিনিট চলে গেল, বেজে গেছে 3:15। আজকে রাতে এখন শুয়ে পড়বো। দেখা হচ্ছে দিনের আলো ফুটলে। ভোর তো হতেই চললো, দিনের আলো যখন ফুটবে তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং। ঘড়ির কাঁটা বলছে সকাল 6:25, এখনও কিন্তু বালাসোর আসেনি। বালাসোর রাত 2:45-এ আসার কথা চেন্নাই এক্সপ্রেসের, দেখাচ্ছে 6:51-তে বালাসোর আসছে। 4 ঘন্টার উপরে লেটে চলছে। যাই হোক, আমার বেশিক্ষণ ঘুম হয় না, শুয়েছি তো ওই প্রায় 4টের কাছাকাছি। এখন 6:25 ঘুম ভেঙে গেছে, সবাই ঘুমোচ্ছে। এই দারিংবাড়ি যাওয়ার জন্য আমাদের নামতে হবে ব্রহ্মপুরেতে। এই ট্রেন তো যাচ্ছে 662 কিলোমিটার দূরের একেবারে এই
চেন্নাই পর্যন্ত, কিন্তু আমরা অত দূর যাচ্ছি না। আমরা 605 কিলোমিটার দূরে ওই ব্রহ্মপুরে নামবো। ব্রহ্মপুর যাওয়ার জন্য এটা ছাড়া আরও অন্যান্য ট্রেনও রয়েছে। সব ট্রেনের না হলেও বেশ কিছু ট্রেনের এখানে ডিটেল দেওয়া রইল, কোন কোন বারে ছাড়ছে, ট্রেনের নাম্বার, কোন কোন টাইমে ছাড়ছে এবং ব্রহ্মপুরে কোন টাইমে গিয়ে পৌঁছচ্ছে, আর অ্যাপ্রক্স ফেয়ার কী আছে কোন ক্লাসে, সব কিছুই দেওয়া রইল। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটে গেছিল সেটা ঠিক কথা, কিন্তু সেই সময় ট্রেনের বেশিরভাগ প্যাসেঞ্জারই ঘুমোচ্ছিলেন। কিন্তু আমার যেহেতু ঘুম ভেঙে গেছিল, আমি আমার সিটে বসে বাইরে প্রকৃতিকেই দু চোখ ভরে দেখছিলাম। ঘড়ির কাঁটা বলছে সকাল 11:07, যেখানে 8:20 আমাদের ব্রহ্মপুরে নামার কথা ছিল। সেই জায়গায় এতক্ষণে আমরা জাস্ট এই ভুবনেশ্বর ঢুকছি। তা যাই হোক, যেমন আমি কালকে বলছিলাম যে এবার আমি একা নেই, আমার সাথে আরও বেশ কয়েকজন রয়েছে, তাদের সাথে পরিচয় করানো হয়নি, তাই এবার পরিচয় পর্বটা সেরে নিই। সিনিয়রিটির হিসাবে আগে এখানে রয়েছে গৌতম দা, দ্য এক্সপ্লোরার বব, অনেকেই চেনেন। আর এরপর থেকে আর সিনিয়রিটিতে যাচ্ছি না। এইদিকে রয়েছে কোয়েল। কোয়েল, তোমার চ্যানেলের নামটা বলে দাও। হ্যাঁ, ওকেও চেনেন। আর একে নিয়ে তো বলার কিছু নেই, শুভজিৎ, ট্রাভেল উইথ শুভজিৎ। আমাকে না চিনলেও একে চেনেন তো সবাই। এইদিকে রয়েছে দ্য লোকাল এক্সপ্লোরার, যদিও মুখ বয়ে যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে, জয় আর তৃষা। জয় আর তৃষা। আর এইদিকে রয়েছে সৌমজিৎ। সৌমজিৎ। হ্যাঁ, তো আমরা এই সবাই মিলে এখন গ্রীষ্মকালীন পিকনিক করতে যাচ্ছি দারিংবাড়িতে। হ্যাঁ, একটু শুনে অবাক লাগলেও তা ব্যাপারটা সেরকমই হচ্ছে, কারণ আমরা যদি এখন করি ভিডিওটা, তাহলে এই যে ভিডিওটা ছাড়বো তখন আপনারা কিন্তু ভালো করে জানতে পারবেন যে কোন সময়ে যাওয়া দরকার, কেমন খরচা রয়েছে, কোথায় থাকতে পারবেন, এই সব কিছু। তাই সেইগুলো জানানোর জন্যই আমাদের যাওয়া। দারিংবাড়ি যাওয়ার একটা দারুণ সময় হচ্ছে, একটা হচ্ছে বর্ষাকাল আর একটা হচ্ছে শীতের সময়। তা তার আগেই কিন্তু আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। আর বলি, আমরা যাচ্ছি দারিংবাড়ি ট্রাভেলসের যে রবীন্দ্রদা আছে তার সাথেই পুরো এই আমরা প্যাকেজটা করব 2 নাইট 3 ডেজে। আমরা কেমন করে ঘুরছি, কোথায় থাকছি, কোন কোন জায়গা দেখছি, কেমন খাওয়া দাওয়া করছি, কেমন খরচা রয়েছে, এই সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। ঠিক আছে, চলুন আগে পৌঁছই। হ্যাঁ, এর মাঝে বলে দিই, আমরা কিন্তু ব্রেকফাস্ট পাইনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, যেহেতু অনেকটা রাতে শুয়েছি, মানে ভোরবেলা থেকেই শুয়েছি বলা যেতে পারে। এই মুড়ি এখন খাচ্ছি, এটা আমাদের গৌতম দা রানা মুড়ি দিয়েই এখন আমাদের এই একটুখানি পেটটাকে শান্তি দিচ্ছি। যাই হোক, গল্প গুজব চলছে, বেশ ভালোই লাগছে। আশা করি রয়েছি সবাই। হ্যাঁ, সবাই একদম আড্ডার মেজাজে, সবাই একদম গল্প গুজব করছে। আশা করি 2 রাত্রি 3 দিনের আমাদের প্যাকেজটা বেশ সুন্দর হবে এবং আপনাদেরও ভালো লাগবে। আজকে কিন্তু আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলে আর ব্রেকফাস্ট করা হয়নি। না, গাড়িতে প্যান্ট্রিকার রয়েছে, বারে এসেছে, ব্রেড অমলেট, তারপরে ওইদিকে ওই ভেজ কাটলেট, ব্রেড, এইসব বলেছে, কিন্তু আমরা তখন ঘুমন্ত অবস্থায় ছিলাম বলে আমরা আর খাইনি, আর ব্রেকফাস্ট পাইও নি। আর এখন আমরা এই ভুবনেশ্বর থেকে গরমা গরম চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম 120 টাকা করে। বিরিয়ানি খেতেই ব্যস্ত। এই শুভজিৎ, কেমন? উত্তর দিতে এত দেরি হচ্ছে মানে বুঝে গেছি, আর বলতে হবে না। ওই খাওয়ার মতো ভাত আর কষা মাংস। কিছুই যখন পাওয়া যাচ্ছে না, ঠিক আছে, এটাই ঠিক আছে। পেটে তখন চরম খিদে, আর সেই খিদের তাড়নাতে বিরিয়ানি খাচ্ছি। বাইরে চোখ পড়তেই দেখলাম যে বিশ্বের 2য় বৃহত্তম উপকূলীয় লেগুন চিল্কা আমরা তখন অতিক্রম করছি। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ব্রহ্মপুরে। ফাইনালি এসে পৌঁছলাম আমরা ব্রহ্মপুরেতে। ঘড়ির কাঁটা বলছে এখন দুপুর 3:45। এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 8:20-তে, 7 ঘন্টা 25 মিনিট লেট করে এখন ব্রহ্মপুরেতে পৌঁছেছি। এবারে এখান থেকে আমরা এখন যাচ্ছি দারিংবাড়ি যাব। আজকে আমাদের সাইট সিন করতে করতে যাওয়ার কথা ছিল, কিন্তু সাইট সিন আজকে আর হবে না। কালকে আমরা সাইট সিন করতে করতে একদম আসবো গোপালপুরেতে। আমাদের ট্রেন এখন ছেড়ে চলে যাচ্ছে একদম চেন্নাইয়ের দিকে, আর আমরা এখন চলে যাচ্ছি দারিংবাড়ির দিকে। চলুন যাওয়া যাক। চেন্নাই মেল আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছে দিয়ে সে ছুটে চলল তার গন্তব্য চেন্নাই সেন্ট্রালের দিকে। প্ল্যাটফর্ম দিয়ে কিছুটা হেঁটে গিয়ে তারপরে ওভারব্রিজ দিয়ে আমরা একদম বেরিয়ে গেলাম স্টেশনের বাইরে, যেখানে রবীন্দ্রদা আমাদের জন্য একেবারে গাড়ি নিয়ে ওয়েট করছিলেন। গাড়িও আবার কিন্তু যে সে গাড়ি নয়, গাড়ি ছিল কিয়া ক্যারেন্স।
তো আমরা একেবারে বেরিয়ে পড়েছি ব্রহ্মপুর স্টেশনের বাইরে। এবারে আমরা এখান থেকে যাচ্ছি দারিংবাড়িতে। আমরা দারিংবাড়িতে গিয়ে আজকে নাইট স্টে করবো। এবারে আমাদের 2 রাত্রি 3 দিনের যে দারিংবাড়ি আর তার সাথে গোপালপুর প্যাকেজ রয়েছে সেটা করাবে রবীন্দ্রদা। রবীন্দ্রদাই আমাদের রাখবে, রবীন্দ্রদাই ঘোরাবে, রবীন্দ্রদাই খাওয়াবে দাওয়াবে, রবীন্দ্রদাই সাইট সিইং করাবে, সমস্ত কিছু করাবে রবীন্দ্রদা। রবীন্দ্রদার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই হচ্ছে রবীন্দ্রদা। রবীন্দ্রদা একদম গাড়ি নিয়ে হাজির আমাদের জন্য। এই রবীন্দ্রদা কেমন আমাদের ঘোরাচ্ছে না ঘোরাচ্ছে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে জানাবো। চলুন এবারে লাগেজ তুলে আগে একদম দারিংবাড়ির দিকে রওনা দেওয়া যাক। অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 4টে বাজতে চললো। আমাদের লাগেজগুলো গাড়িতে রবীন্দ্রদার গোছানো হয়ে যাওয়ার পরেই আমরা একেবারে দারিংবাড়ির দিকে রওনা দিলাম। ব্রহ্মপুর থেকে তো আমরা একেবারে রওনা দিয়ে দিয়েছি। তো রবীন্দ্রদার কাছে যেটা শুনলাম, আমরা দারিংবাড়ি যাচ্ছি কিন্তু ডাইরেক্ট যাচ্ছি না, আমরা সাইট সিন করতে করতে যাব। অলরেডি আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে, যেটা ছিল যে আমরা 8:30টায় পৌঁছবো এখানে, তারপরে সাইট সিন করতে করতে দারিংবাড়ি যাব। তা সেটা তো হলো না। তা আজকে কয়েকটা করব। তার মধ্যে আমরা প্রথমে যাচ্ছি কুন্তেশ্বরী টেম্পল, ওটা দেখবো। আর একটা আছে সরোডা ড্যাম, এইটা দেখবো। আর এইটা যেতে ব্রহ্মপুর থেকে মোটামুটি প্রায় ঘন্টা 2 সময় নেবে। তো ঘন্টা 2 আমরা একটুখানি গল্প গুজব করি, আড্ডা দিই আর কি। খুব বাজে স্বাদের বিরিয়ানি খেয়ে আমাদের পেটটা তো আমরা ভরিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরেও কোথাও একটা খিদে রয়ে গেছিলো। আর সেটা রবীন্দ্রদাকে আমরা জানিয়েছিলাম যে আমরা আরও কিছু খেতে চাই। তা সেই অনুযায়ী কিছুটা পথ যাওয়ার পর রবীন্দ্রদা আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়েছিল। আমাদের তো সেই আজকে সকাল থেকে জুটেছে এই বিরিয়ানি, একটা বিস্বাদ বিরিয়ানি যেটা আমরা নিয়েছিলাম, ওই 120 টাকা করে চিকেন বিরিয়ানি। সবারই খুব খিদে পেয়ে গেছে, সেই কারণে একটা জায়গায় দাঁড়িয়েছি। এখানে একটু টুকটাক কিছু খাবো। দেখছি ওই চাউমিন ধোসা টোসা রয়েছে। তা এইবারে এইগুলোই কিছু একটু খেয়ে নেবো। এখানে বেগুনি, ওইদিকে পনিরের চপ, এই যে আমরা নিয়ে নিয়েছি। এরকম চাটনি মাটনি দিয়ে দিয়েছে। এছাড়া ওইদিকে ধোসাও তৈরি হচ্ছে। এই নাও 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 পনিরের চপ, পনিরের চপ। এটা বেগুন। ওই চপটা খেলাম, পনিরের চপটা ভালো করেছে। তারপরে এই বিশাল সাইজের একটা ধোসা, 4 রকমের এখানে এই চাটনি মাটনি দিয়ে দিয়েছে। এখানে এটা 3টে চাটনি আছে, এখানে ঘুগনি রয়েছে। আপাতত এটাই খাবো, খেয়ে আবার আমাদের সামনের দিকে আবার এগোতে হবে সাইড সিনের জন্য। আর ধোসা চপ খাওয়া দাওয়া হলো, তারপরে এরকম কোল্ড ড্রিঙ্কস, এই একটা করে ছোট ছোট কোল্ড ড্রিঙ্কস এক একজনের জন্য। পেট পুজো তো সারা হয়ে গেছে, এবার গাড়িতে উঠবো, যাচ্ছি দারিংবাড়ির দিকে। ব্রহ্মপুর থেকে সেদিনকে জার্নিটা কিন্তু বেশ খানিকটা ছিল, আর যে কারণে আমাদের প্রথম স্পট যেতেই একেবারে সন্ধে হয়ে গেছিলো। আমরা তো এখন যাচ্ছি দারিংবাড়িতে, আমাদের যে হোটেল রয়েছে সেই দিকে। তার আগে আমাদের এই দারিংবাড়ির সাইট সিনের একটা স্পট দেখেই যাচ্ছি, সেটা হচ্ছে এই সিদ্ধেশ্বরী মন্দির। এখানে দিনের আলোতেই আসার কথা ছিল, সেটা তো আর সম্ভব হলো না ট্রেন লেট করার জন্য। তা এখন রাতের অন্ধকারে একটু দেখিয়ে দিই, চলো। রাতের অন্ধকারে এই জায়গাটা কেমন লাগছে বা মন্দিরটাই বা কেমন লাগছে সেটা তো দেখালাম। এবারে চলুন দিনের আলোতে এই মন্দির কেমন লাগছে বা এই মন্দিরের চারিপাশটা কেমন কি আছে সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। ঘড়ির কাঁটা বলছে রাত 8:15। ফাইনালি এসে একদম পৌঁছে গেছি দারিংবাড়িতে। অত্যন্ত টায়ার্ড লাগছে। যাই হোক, আমাদের হোটেল হচ্ছে রয়্যাল প্লাজা। চলুন বাইরে থেকে দেখিয়ে দিই, তারপরে আমাদের রুমটা কেমন রয়েছে এই রুমটাও দেখাবো। এই হচ্ছে হোটেলের রিসেপশন, এই হচ্ছে রুম। এখানে 3টে বড় বড় বেড রয়েছে। এখানে আমরা 5 জন থাকবো, আর তৃষা আর জয় ওইদিকে আর একটা রুমে থাকবে। এই হচ্ছে রুম, এলসিডি রয়েছে, সুন্দর ফল সিলিং করা। এখানে ফ্যানও রয়েছে, এসিও রয়েছে। রুমের সাথে এইদিকে একটা বিশাল সাইজের
ওয়ার্ড্রপ রয়েছে। এটা হচ্ছে ডাইনিং, ছোট্ট ডাইনিং, 4 জন বসে খেতে পারবে একসাথে। এই আমাদের যে 5 বেডরুম তার সাথে এই হচ্ছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা একটু ছোট, ওই যা থাকার রয়েছে সব কিছু। আর তৃষা জয়দের এই রুমটা খুব সুন্দর, সোফা টোফা রয়েছে, ওইদিকে সুন্দর ফল সিলিং করা, এসি ফ্যান সব রয়েছে, এলসিডি ওয়ার্ড্রপ রয়েছে। এখানে এই হচ্ছে ওয়াশরুম, এই রুমটার সাথে গিজার, শাওয়ার সব কিছুই আছে, বেশ বড় সাইজের ওয়াশরুম। রাত অনেকটাই হলো, এবার আমরা ডিনার করতে বসে গেছি। আর হোটেলেতে যাইনি খেতে, রবীন্দ্রদা আমাদেরকে পার্সেল এনে দিয়েছে। আজকে আমরা ভাত, ডাল, এখানে আলু পেঁয়াজ ভাজা আছে, এখানে পেঁয়াজ লেবু তো রয়েছে, আর এখানে রয়েছে চিকেন, এখানে চিকেন আছে। এই যে আমাদের গৌতমদা পাতে যে এরকম চিকেন, দারুণ চেহারার চিকেন, দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। যাই হোক, এবারে খাওয়াটা সারি, তারপর আবার কথা হচ্ছে। গুড মর্নিং, দারিংবাড়িতে আজকে আমাদের দ্বিতীয় দিন। কালকে তো যেমন দেখেছেন আমরা সেইভাবে সাইট সিন কিছু করতে পারিনি ট্রেন লেট করার জন্য। আজকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 7:25। আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। আজকে দারিংবাড়ির সাইট সিন করতে করতে আমরা গিয়ে পৌঁছবো গোপালপুর। পৌঁছতে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কারণ আজকে বেশ কিছু সাইট সিন রয়েছে। চলুন, যেগুলো দেখবো সেগুলো আপনাদেরকেও দেখাবো, কারণ আপনারাও যখন আসবেন আপনারাও কিন্তু আমাদের মতনই এইভাবেই সব কিছু ঘুরে দেখতে পাবেন। সবাই রেডি হয়ে যাওয়ার পর আমরা একদম বেরিয়ে পড়লাম সাইট সিন করবো বলে। কিছুটা পথ চলে আমরা পৌঁছে গেছি এখানে দারিংবাড়ি নেচার পার্কের কাছে। এখানে রয়েছে দারিংবাড়ি নেচার পার্ক, আর তার অপোজিটে আবার এখানে রয়েছে হিল ভিউ পার্ক, একদম সামনাসামনি রয়েছে। তো চলুন দেখি কোনটাতে কি দেখা যায়। এই চারিপাশটা কিন্তু বেশ সুন্দর। এইদিকে তো রয়েছে এই হিল ভিউ পার্ক, আর এই আমরা এখানে সবাই একসাথে রয়েছি। হিল ভিউ পার্কে ঢুকতে জনপ্রতি 10 টাকা করে টিকিট। এখানে যে পার্কিং জোন রয়েছে, বাসের 50 টাকা করে পার্কিং, আর গাড়ির 20 টাকা করে। হিল ভিউ পার্কের এটা হচ্ছে এন্ট্রান্স। এইদিকে এই বাচ্চাদের বিনোদনের জন্য দেখতে পাচ্ছি টয় ট্রেন রয়েছে, এক একজনের টিকিট 20 টাকা করে। আমরা এই সকাল সকাল ঢুকেছি, এখনো সেইভাবে পার্ক খোলেনি বলে লোকজন নেই। এখানে এই সুন্দর করে লেখা রয়েছে হিল ভিউ পার্ক দারিংবাড়ি। এখানে হরিণ টরিণ সব রয়েছে, অরিজিনাল নয় অবশ্যই। আর এইদিকে বসার জায়গা রয়েছে। যাই ওই দিকটা রাস্তা চলে গেছে, জানি না কি আছে, সুন্দর করে সাজানো। এখানে বসার জায়গা রয়েছে বাচ্চাদের জন্য, এখানে বিভিন্ন রকমের খেলার ব্যবস্থা রয়েছে, এদিকে স্লিপ রয়েছে। কোনো ওই টাওয়ারের মতো আছে মনে হচ্ছে, ওইখানটা উঠবো, ওখান থেকে নাকি দারুণ ভিউ পাওয়া যায়। দেখা যাক, যাই। কিছুটা উপরে উঠলাম, এইখান থেকে এরকম সুন্দর ভিউ দেখছেন, কি অপূর্ব লাগছে। আর এই হচ্ছে চারিপাশটা। আমরা এসেছি এপ্রিল মাসেতে, ঠিক কথা, এখন গরম। এইটা আসার সময় নয়, দারিংবাড়ি আসার সময় হচ্ছে বর্ষার সময়, জুলাই আগস্ট সেপ্টেম্বর ওই মাসে আসুন, অথবা ওই মাসগুলোতে যখন ঠান্ডা থাকে, মানে এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এখানে এলে ভালো। আমাদের এই সময় আসার কারণ এইটাই যে এই দারিংবাড়ির যে সৌন্দর্যটা আপনাদের কাছে তুলে ধরা একটু তাড়াতাড়ি করে, যাতে আপনারা এই দারিংবাড়িতে এই বর্ষার সময় আসতে পারেন বা শীতের সময় আসতে পারেন। যে কারণে এই গরমের সময় আমাদের আসা, যাতে সামনের বর্ষাতে আপনারা এই দারিংবাড়ি ভিজিট করতে পারেন। চলুন, এরপরে আবার অন্য জায়গায় যাচ্ছি। নেচার পার্কটা এই মুহূর্তে বন্ধ রয়েছে, যে কারণে নেচার পার্কে ঢুকতে পারছি না। আমরা ঢুকতে পারিনি ঠিক কথা, কিন্তু চলুন আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। দেখুন এখানে কি সুন্দর বাড়ি করা, স্ট্যাচু করা, এখানকার যে গ্রামীণ আদিবাসীদের জীবনযাপন সেটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে
কালী পুজো করা হয়। পূর্বে এখানে নরবলি হতো, বর্তমানে নরবলি না হলেও এখানে কিন্তু পুজো এখনো পর্যন্ত হয়। আর এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, এই গাছের নিচে তাদের নাম লেখা রয়েছে। আর এখানে রয়েছে বাটারফ্লাই পার্ক, যেখানে প্রচুর প্রজাপতি কিন্তু ঘুরে বেড়ায়। আমরা দাঁড়িয়ে পড়লাম এখন ব্রেকফাস্ট করবো বলে, একটা জায়গায় ব্রেকফাস্ট করব, তারপরে কফি বাগানে যাব। এখানে এই ছোট্ট হোটেল রয়েছে, এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব। এইখানে এই ইডলি বড়া টড়া হচ্ছে, ওইখানে ছানা পোড়া রয়েছে দেখতে পাচ্ছি, সম্বর টম্বর রয়েছে। এখানে আমাদের গ্যাং এখানে বসে পড়েছে খাওয়া দাওয়ার জন্য। আজকে আমাদের ব্রেকফাস্টে এই যে ইডলি খাচ্ছি, ইডলি আর ইডলির সাথে দিয়ে দিয়েছে এখানে ঘুগনি। একটা কথা জানিয়ে রাখি যে আপনারা যখন দারিংবাড়ি আসবেন, এখানে কিন্তু ব্রেকফাস্টে ইডলি, ধোসা, ওই বড়া এইগুলোই কিন্তু পাবেন। অন্যান্য খাবার পাওয়া একটু মুশকিল, এখানে সেই ধরনের দোকান বা রেস্টুরেন্ট নেই, এইগুলোই আপনাদেরকে খেতে হবে। ওইদিকে গৌতম দা নিয়ে নিয়েছে মুড়ি, এখানে এক গামলা নয়, এক প্যাকেট মুড়ি নিয়েছে। ও গৌতম দা, মুড়িটা দেখান কতটা নিয়েছেন। মুড়ি এই যে মুড়ি, এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছে। যাই হোক, এখন আমরা এটা খাচ্ছি, খাওয়া দাওয়া করে তারপর চলে যাবো ওই কফি গার্ডেনে। ইডলির সাথে চলে এসেছে এখানে ছানা পোড়া। এইসব কিন্তু বেশি এখানে প্রেফারেবল, মানুষরা এগুলোই বেশি খায়। এই হচ্ছে উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। দেখো, আমি যদি সাজেস্ট করবো তোমরা আমাদের জলখাবার খাওয়ার পরে তারপরে আমাদের গাড়ির চাকা করালো কফি গার্ডেনের দিকে। ব্রেকফাস্ট সেরে আমরা চলে এসেছি ওই কফি গার্ডেনের কাছে। যেমন বলছিলাম, জায়গাটা দারুণ লাগছে, একদম হাইওয়ে, অপূর্ব। দেখুন কি সুন্দর লাগছে। এটা হচ্ছে এই এন্ট্রি গেট, এই যে কফি প্ল্যান্টেশন দারিংবাড়ি, এখানে টিকিট করে ভেতরে ঢুকতে হবে। কফি বাগানে ঢুকে পড়েছি আমরা। তার মাঝে একটা কথা জানিয়ে রাখি, আপনারা যারা আসছেন রবীন্দ্রদার সাথে দুরাত্রি 3 দিনের দারিংবাড়ি গোপালপুর প্যাকেজেতে, তারা কিন্তু শুধু প্যাকেজের টাকা দেবেন, তার বাইরে তাদের কোনো রকম কিচ্ছু খরচা নেই। হোটেলে থাকা, খাওয়া দাওয়া সমস্ত কিছু রয়েছে। শুধু তাই নয়, যে যে জায়গায় যাচ্ছেন সেখানে কার পার্কিংয়ের যে একটা কার পার্কিংয়ের জন্য তো টাকা লাগে, সেই টাকাটাও দিতে হবে না। বা এই যে টিকিট, যে কোনো জায়গায় ঢুকতে গেলে 10 টাকা 20 টাকা করে টিকিট, সেইগুলোও কিন্তু সমস্ত প্যাকেজের মধ্যে, সেইগুলোও কিন্তু আপনাদেরকে কাটতে হবে না, সব ওই প্যাকেজের মধ্যে আপনারা পেয়ে যাবেন। সামনে জয়া তৃষা হেঁটে যাচ্ছে, পরিবেশটা অপূর্ব, দেখুন দারুণ লাগছে। বিভিন্ন রকম পাখিদের ডাক তো শুনতেই পাচ্ছি, যেটা আমি খুব পছন্দ করি। খুব ভালো লাগছে জায়গাটা, অপূর্ব জায়গাটা। দেখুন এই রাস্তা তো আসছে, এইদিকে চলে গেছে সোজা, আবার তার মাঝে কিন্তু একটা রাস্তা এইদিকে ঢুকে গেছে, মাটির রাস্তা। দারুণ দারুণ লাগছে, অসাধারণ লাগছে এই জায়গাটা। এখানে আবার গাছে কত কাঁঠাল হয়েছে, দেখুন কত কাঁঠাল। এই যে হেঁটে আসছেন না, আবার এখানে বসারও জায়গা রয়েছে, মানে ক্লান্ত হয়ে পড়লে এখানে একটু বসেও নিতে পারেন। শুনতে পাচ্ছেন কত রকমের পাখি ডাকছে? এখানে এলে না এরকম বিভিন্ন রকমের পাখির আওয়াজ শুনতে পাবেন। জানি না কতটা শোনা যাচ্ছে। এইখানে এইগুলো হচ্ছে কফি গাছ, কিন্তু এখন কোথাও কোনো কফি দেখতে পাচ্ছি না, কারণ এখন কফির সিজন নয়, সেই কারণে দেখা যাচ্ছে না। কফি বাগান তো ঘুরলাম, দুঃখের বিষয় কফি এখন গাছে হয়নি, দেখাতে পারলাম না। আমরা যখন সেই আরাকু গিয়েছিলাম, আরাকুতেও কিন্তু ওই কফি গার্ডেন রয়েছে, সেখানে খুব সুন্দর দেখেছিলাম কফি গাছে কফি হয়ে রয়েছে। যাই হোক, কফি দেখা হলো না, কিন্তু কফি খাওয়া হবে। কফি এখন খাবো, শুনেছি খুব ভালো নাকি কফি এখানে। চলুন কফি খাই। এইখানে এই কফি প্ল্যান্টেশন রয়েছে, এই উল্টো দিকে দোকান রয়েছে, এইখানে কফি পাওয়া যাবে। এসে গেছে কফি, এবার খেয়ে দেখতে হবে কেমন টেস্ট। আর এই কফি গার্ডেনের সামনে থেকে প্রচুর গরম কফিটা, দারুণ খেতে, দারুণ, একদম সেই
বাটারি টেস্ট করে যেন বাটারের গন্ধ ছাড়ছে মনে হচ্ছে, এত সুন্দর খেতে, দুর্দান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ, ভালো লাগছে। ঠান্ডা লেগে রয়েছে তো, তার মধ্যে এরকম গরম গরম এরকম কফি খেতে খুব ভালো লাগছে। দারুণ স্বাদের কফি খেয়ে তারপর আমরা রওনা দিলাম একেবারে মৃদুবন্দা ওয়াটারফলসের দিকে। দারুণ কফি খেয়ে তারপরে মোটামুটি আধ ঘন্টার মতো আসতে লাগলো। এখানকার মানে দারিংবাড়ির একটা ফেমাস ওয়াটারফলস, সেটা হচ্ছে মৃদুবন্দা ওয়াটারফলস, সেটা দেখতে এখন চলে এসেছি। এখানে গাড়ি পার্কিংয়ে রাখা রয়েছে। পরিবেশটা খুব সুন্দর। এখানে এবারে এই সিঁড়ি দিয়ে নামতে হবে, মোটামুটি বললো 120-130টার মতো সিঁড়ি রয়েছে, সিঁড়ি ভেঙে নামতে হবে। দেখা হয়ে গেলে কিন্তু আবার উঠতেও হবে, ওটাই আমার কাছে একটু চাপের। আমাদের গ্রুপ চলেছে, এবারে নামতে হবে নিচের দিকে। যাচ্ছি, দারুণ তো লাগছে। চারিপাশটা দেখতে পাচ্ছেন জঙ্গলে পুরো ঘেরা, আর প্রচুর ঝিঝি পোকা ডাকছে, খুব ভালো লাগছে। এই ঝিঝি পোকার আওয়াজটা শুনতে আমার বেশ ভালো লাগে। কিছুটা সিঁড়ি নামলাম, নেমে আবার এইরকম রাস্তা রয়েছে, আবার কিছু সিঁড়ি রয়েছে, এইভাবে নিচের দিকে নামতে হবে। বাবা, কালো আর অরেঞ্জের গিরগিটি। বয়স্ক মানুষরা কিন্তু আসবেন না, অনেকগুলো সিঁড়ি রয়েছে যেখানে মানে খাড়াই, এই খাড়াই দিয়ে নামতে হবে। নামাটা বড় সমস্যা না, কিন্তু উঠতে অনেক অসুবিধা হবে। দুর্দান্ত, দারুণ দারুণ। অনেকটা কষ্ট করে যে নিচে নামবেন বা এই কষ্ট করে উপরে উঠবেন সার্থক। এবার চলুন এই মৃদুবন্দা ওয়াটারফলসটা কেমন আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে মৃদুবন্দা ওয়াটারফলস। আমরা এপ্রিলের 25 তারিখে এখানে দাঁড়িয়ে রয়েছি। জল কম, তাতেও কিন্তু বেশ কিছু জল রয়েছে। যদি আপনারা বর্ষায় আসেন বা বর্ষার পরে আসেন তাহলে কিন্তু আরও ভালোভাবে দেখতে পাবেন। এখানে অনেকটা জল জমে রয়েছে, স্নান করা নিষিদ্ধ, কারণ বলতে পারবো না। এই হচ্ছে মৃদুবন্দা ওয়াটারফলস, ভালো লাগলো। মৃদুবন্দা ওয়াটারফলসটা যেটা রয়েছে চারিপাশটাও কিন্তু বেশ সুন্দর, দারুণ লাগছে। দেখা হয়ে গেল, এইবারে চিন্তার বিষয়, এই যতটা নেমেছি ততটা উঠতে হবে। তাই যাদের পায়ে প্রবলেম রয়েছে, হাঁটুটা উঠতে প্রবলেম রয়েছে, আর বয়স্ক মানুষ হলে নাবার চেষ্টা করবে না, না নামাই ভালো। এবারে আপনাদের ইচ্ছা, এইগুলো উঠতে হবে এই সিঁড়ি। দারিংবাড়ির পরিবেশ, সেখানকার ঝর্ণা, পাহাড়, এইসব তো আমার ভালো লেগেইছে। তার সাথে যেটা ভালো লেগেছে দারিংবাড়ির রাস্তাঘাট, অত্যন্ত সুন্দর। এখানকার সব রাস্তা পাহাড়ের বুক ছিঁড়ে এই সর্পিল রাস্তা এক প্রান্ত থেকে আর এক প্রান্তে এগিয়ে চলেছে। আমার মনকে তো জয় করেইছে, আমি নিশ্চিত দারিংবাড়ির এই রাস্তা আপনার মনকেও জয় করবে। রাস্তা দিয়ে যাচ্ছি, একটা জায়গায় রবীন্দ্রদা গাড়ি দাঁড় করালো ভিউ দেখার জন্য। অপূর্ব ওই ভিউ পয়েন্টটা। এদিকে এই রাস্তা গেছে, আর এদিকটা দেখুন পুরো পাহাড়ে ঘেরা, আর এইদিকে এই রাস্তা। এখান থেকে ভিউটা একদম দুর্দান্ত লাগছে। ভিউ পয়েন্ট থেকে দুর্দান্ত ভিউ নিয়ে তারপর আমরা আবার এগিয়ে চললাম আমাদের পরের গন্তব্য হাড়ভাঙি ড্যামের দিকে। বেশ কিছুটা রাস্তা এলাম, তারপরে চলে এসেছি হাড়ভাঙি ড্যামের কাছে। হাড়ভাঙি ড্যাম খুব সুন্দর লাগছে। এইসব জায়গাগুলো কিন্তু শীতকালে দারুণ, বা বর্ষার সময় এলেও কিন্তু খুব সুন্দর। চলুন দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে হাড়ভাঙি ড্যাম। এইদিকে পাহাড় রয়েছে, এদিকেও পাহাড়, আর এই হচ্ছে ড্যাম। ইচ্ছা দিয়ে একটু এইদিকে যাও যেতে পারে আর কি। আর দেখা যাক এই সাইডটা, এইদিকে তো একদম প্রচুর জল। এই সাইডটা যেমন দেখা যাচ্ছে, এই সাইডটা, এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের গ্রুপটা পুরো এখানে রয়েছে। আর এই দিকটা একদমই জল কম। এই যে সব বকেরা উড়ে উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। বেলা তো অনেকটা হয়ে গেছিলো, আর এদিকে পেটেতে একদম ছুঁচোয় ডন দিচ্ছিল। তাই রবীন্দ্রদাকে বললাম যে আর নয়, এবারে একেবারে রেস্টুরেন্টে নিয়ে চলুন।
বেশ গরম, গরমের মধ্যে আমাদের তো ঘোরাঘুরি চলছে, কিন্তু পেট পুজো তো করতে হবে। দুপুর 1টা বাজে, তাই আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টেতে, যার নাম হচ্ছে হোটেল ভুডু ইন্টারন্যাশনাল। চলুন যাই এবার খাওয়া দাওয়াটা সারি। এই হচ্ছে রেস্টুরেন্ট। আচ্ছা, খাবার দাবার নিয়ে নেওয়া হয়েছে এখানে। এই ভাত, ডাল, দই বেগুন, এখানেটা ওই চানার তরকারি, আর রয়েছে এখানে পায়েস। এই থালির সাথে রয়েছে এখানে মাটন, মানে এইগুলো কিন্তু সব প্যাকেজের মধ্যেই রয়েছে। আপনারা চাইলে মাটনও খেতে পারেন, চিকেনও খেতে পারেন, মাছও খেতে পারেন, যেটা ইচ্ছা সেটা খেতে পারেন। এটা যেমন সবাই ভাত নিয়েছে, আমি নিচ্ছি চিকেন ফ্রাইড রাইস। এই যে আমি নিয়ে নিচ্ছি ফ্রাইড রাইস যেমন বলছিলাম, আর তার সাথে রয়েছে এখানে চিকেন কারি, আর এখানে দিয়েছে রায়তা আর একটা কিসের ঝোল দিয়েছে। ফ্রাইড রাইস দিয়ে লাঞ্চ সেরে তারপর আমরা এখন যাচ্ছি খাসারা ওয়াটারফলসের দিকে। এটাও নাকি খুব সুন্দর শুনছিলাম, আমার তো কোনো অভিজ্ঞতা নেই, প্রথমবার আসছি, দেখা যাক কতটা সুন্দর। লাঞ্চ টাঞ্চ সেরে একেবারে চলে এলাম আমরা খাসাডা ওয়াটারফলসের সামনে। বেশ ভালো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, চলুন দেখাচ্ছি আপনাদেরকে। এই রাস্তা দিয়ে নেবে, এবারে এই ওয়াটারফলসের কাছে যাব। এখানে সিঁড়ি করা আছে, একদম বেশি নামতে হবে না। আগেরটাতে যেমন আমাদের অনেক নিচে নামতে হয়েছিল, এইটাতে কয়েকটা সিঁড়ি জাস্ট নামতে হবে। দারুণ দারুণ অপূর্ব লাগছে। এইদিকে এই জল বয়ে যাচ্ছে, আর এখান থেকে এই উঠতে হবে, এখান থেকে যেতে হবে। দেখুন কি স্রোতে জল বয়ে যাচ্ছে এখানে। এই হচ্ছে খাসাডা ওয়াটারফলস। আপনারা চাইলে কিন্তু এখানে স্নানও করতে পারেন। এই দিকটা থেকে ওপরে ওঠা যায়, দেখি একবার ওপরে উঠে কি আছে ওপরটাতে। এই ওপরটাতে এসেছি খাসাডা। এই দিক থেকে জল আসছে, আবার এই দিক থেকেও জল আসছে দেখতে পাচ্ছি। এই জলটা এসে এইখান থেকে এই নিচে পড়ছে, দারুণ দারুণ। আর নিচে সবাই দাঁড়িয়ে আছে, খুব সুন্দর। খুব পাথরের কালার দেখুন, পুরো মনে হচ্ছে না রং করা, এটা কিন্তু রং করা নয়, পুরো কালো এরকম এসছে পাথরের মাঝখানটা। এটা কিন্তু কোনো রং করা নয়, পাথরটাই এরকম। বাহ, আমরা দারিংবাড়ি এসে 2 নাইট 3 ডেজের প্যাকেজ করছি। তার মধ্যে মোটামুটি যা যা দেখানোর আপনাদেরকে দেখালাম। এটা কিন্তু 3 নাইট 4 ডেজও হয়, 4 নাইট 5 ডেজও হয়। ওই কেমন কি চার্জেস পরে আমি মোটামুটি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি স্ক্রিনেতে। পার্সনের উপরেও কিন্তু নির্ভর করে। 2 জন এলে একরকম, 4 জন এলে একটু কম হবে, 6 জন এলে আরেকটু কম হবে, 8 জন এলে আরেকটু কম হবে, এই হিসাবে হয়। আমি যে রেটটা দিলাম হয়তো স্ক্রিনেতে 8 জন এলে পার হেড কেমন পড়বে সেটা দিলাম, কিন্তু আপনারা যদি 2 জন আসছেন তখন বললেন ওই রেটটাতে, সেটা কিন্তু হবে না। সেটা কতজন আসছেন তার উপর ডিপেন্ড করে। যাই হোক, এবারে আমরা আবার গাড়িতে উঠছি। খাসাডা ওয়াটারফলস দেখে নিয়ে তারপর আমরা চললাম জিরাং মনেস্ট্রির দিকে। আমরা গিয়ে পৌঁছালাম জিরাং মনেস্ট্রিতে, কিন্তু দুঃখের বিষয়ে সেদিনকে বিশেষ কারণে আমাদেরকে এই মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হলো না। কিন্তু চলুন এই জিরাং মনেস্ট্রিটা কেমন আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই। জিরাং মনেস্ট্রিতে এলাম, কিন্তু ভাগ্য খারাপ, ঢোকা গেল না। কারণ এখন ডেপুটি চিফ মিনিস্টার এসছে বলে আমাদেরকে ঢুকতে দিল না। কিন্তু ওই তার বাইরে জিরাং মনেস্ট্রির বাইরেটা দারুণ লেক মতো রয়েছে, সেটা দেখাই চলো। কাসাডা ওয়াটারফলস দেখে নিয়ে তারপরে তো জিরাং মনেস্ট্রির কাছে গেলাম বাইরে থেকেই একটুখানি দেখে, তারপর চলে এলাম তপ্তপানি হট স্প্রিংয়ে। এই যে তপ্তপানির এই
প্রবেশদ্বার এটা। এটা হচ্ছে কালী মায়ের মন্দির। হট স্প্রিং এটা, যেখানে ওই নিচ থেকে গরম জল বেরোচ্ছে। দারিংবাড়ির সাইট সিন শেষ করে পরন্তু বিকেলে রবীন্দ্রদার গাড়ির চাকা করালো গোপালপুরের দিকে। গতকাল তো আমরা দারিংবাড়িতে গেলাম, গিয়ে একেবারে দারিংবাড়ির সাইট সিন গতকাল আর আজ মিলিয়েই করলাম। গতকালে একটা স্পটই করেছিলাম, আজকেই বেশিরভাগটা করলাম, করে একদম ওইখান থেকে চলে এসেছি গোপালপুরে। আপনারা 2 নাইট 3 ডেজ, 3 নাইট 4 ডেজ বা 4 নাইট 5 ডেজ যে প্যাকেজটাই করুন, তার মধ্যে কিন্তু এই দারিংবাড়ি আর গোপালপুর থাকছে। গোপালপুর আমার খুব ভালো লাগে, আগেও এসেছি। দারিংবাড়িতে আসিনি, কিন্তু গোপালপুরে আগে এসেছি। আমরা চলে এসেছি সানরাইজ ট্যুরিস্ট রিসোর্টে। চলুন এবারে আমাদের এই যে হোটেলে উঠেছি গোপালপুরে, তার রুমগুলো দেখিয়ে দিই। রুমগুলো বলতে আমাদের রুমটা দেখাচ্ছে, 3টে রুমই একই রকম রয়েছে। চলুন। আর রুম নম্বর 304 এই রুম। এরকম বেড রয়েছে, টেবিল চেয়ার রয়েছে, এদিকে ব্ল্যাঙ্কেট পিলো এক্সট্রা দেওয়া রয়েছে। এই ওয়ার্ড্রপ, এখানে হ্যাঙ্গার দেওয়া রয়েছে, এদিকেও হ্যাঙ্গার দেওয়া রয়েছে, এখানে এলসিডি দেওয়া রয়েছে। আমার এটার কোনো রকম প্রয়োজন পড়েই না। এখানে রয়েছে মিরার, নিচে একটা টুলও রয়েছে। রুমের মধ্যে এদিকে বেসিন রয়েছে, এখানে একটা মিরার রয়েছে, আর এসি রয়েছে, রয়েছে ফ্যান, এদিকে ব্যালকনি রয়েছে, দূরে সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম, কমোড ক্লোজেট রয়েছে, এদিকে শাওয়ার, ট্যাপ, বাথরুম রয়েছে, এদিকে গিজার রয়েছে, এখানে রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য। আমরা রুমে এসে একেবারে ফ্রেশ হয়ে নিয়ে সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি, চলে এসেছি একেবারে বিচের ধারেতে। দারুণ হাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগছে। পুরো গ্রুপ আমাদের এই দিকটায় যাবো। এইদিকে পার্ক রয়েছে, আর এখানে এই বাচ্চাদের বিনোদনের জন্য ওই গাড়ি বাইক সব কিছু রয়েছে। আর এখানে সমস্ত খাবার স্টল রয়েছে, হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, সব কিছুই রয়েছে। ভালো ভিড় গোপালপুরে। আমি কিন্তু ভাবিনি যে এত ভিড় হবে। আগে আগে যখন এসছি এরকম ভিড় আমি আগে একবারই এসছি, তখন এরকম ভিড় দেখিনি। আমাদের এখানে প্রথমেই খাওয়া হবে সুইট কর্ন, এখানে মশালা সুইট কর্ন। সব আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি এখানে সুইট কর্ন খাওয়ার জন্য। এই সুইট কর্ন এই একটা একেবারে মশলা লেবু টেবু মাখিয়ে দেবে, 25 টাকা করে। এই এখানে দোকান থেকে মাছ ভাজা নেওয়া হবে, ভ্যারাইটিস মাছ ভাজা রয়েছে, পরপর অনেক দোকান রয়েছে। চাউমিন সব হচ্ছে, সব রকমের রয়েছে, চিংড়ি মাছ, কাঁকড়া ভাজা, সব ভাজা ভাজা রয়েছে এখানে। এই যে আমরা সুইট কর্ন খেলাম, তারপরে এবারে একটুখানি এই চিকেন চাউমিন খাচ্ছি। আর শুভজিৎরা নিচ্ছে মাছ ভাজা, বিভিন্ন রকমের মাছ ভাজা খাচ্ছে। আমরা একটু চাউমিন নিয়ে নিলাম, আমি মাছ ভাজা পছন্দ করি না, সেই কারণে চাউমিন। দেখুন রাতের অন্ধকারে এই গোপালপুর বীচকে কেমন সুন্দর লাগে। এই গোপালপুর বীচ থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে বিজু অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার স্পোর্টস তো হয়, তাছাড়া বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা রয়েছে। এছাড়া ফুড কোর্টও রয়েছে। এখানে কিন্তু বেশ কিছুটা সময় আপনারা দারুণভাবে কাটিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের সাথে বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা সমুদ্রের ধার থেকে একদম ঘুরে চলে এলাম। ওইখানে সন্ধ্যাবেলা চাউমিন খেয়েছিলাম, তারপরে ডিনারটা একেবারে সেরে নিচ্ছি, ঘরে নিয়ে চলে এসেছি।
আপনারা চাইলে ঘরেও খেতে পারেন, আবার যদি মনে হয় রেস্টুরেন্টে খাওয়া সেখানেও খেতে পারেন। আজকে আমরা খাচ্ছি রাতে ভাত, যে রুটি খাবে রুটি খেতে পারে। ভাতের সাথে ডাল রয়েছে, একটা মিক্সড ভেজ মতো রয়েছে, তার সাথে রয়েছে চিকেন। আজকে ডিনারে এই আইটেমগুলোই রয়েছে। গুড মর্নিং। আজকে আমাদের গোপালপুরেতে দ্বিতীয় দিন। তা আমি সবাই ঘুমোচ্ছে, আমি আর গৌতম দা এখন বেরিয়ে পড়েছি এই সি বিচের দিকে। আচ্ছা, সি বিচটা দেখিয়ে দিই আমাদের হোটেল থেকে কতটা দূরত্বে রয়েছে। এই হচ্ছে আমাদের হোটেল সানরাইজ ট্যুরিস্ট রিসোর্ট, আর জাস্ট এইদিকে এসে এই দেখুন সামনেই দেখা যাচ্ছে বিচ। এই যে জাস্ট 1 মিনিটও না, হাফ মিনিট। দেখুন আমরা এখন চলে এসেছি একদম সি বিচের কাছে। এই কেমন লাগছে এখন দেখুন, এই সকালবেলাটা কি সুন্দর লাগছে। ওইদিকে সানরাইজ হয়ে গেছে, ওয়েদার খারাপ যে কারণে অতটা ভালো করে বোঝা যাচ্ছে না। বাজে এখন ঘড়িতে সকাল 6টা, আর দারুণ লাগছে, খুব সুন্দর হাওয়া চালাচ্ছে। আমার কিন্তু এর আগেও যখন এসেছি খুব ভালো লেগেছিল গোপালপুর, এখনও সেরকমই ভালো লাগছে। সেই দীঘার মতো ওরকম ভিড়ভাড়টা নেই, কিন্তু সুন্দর। এখানে পুরীতে যেমন সমুদ্রের ঢেউ থাকে, এখানে এসে কিন্তু আপনারা ঠিক সেই ঢেউ পাবেন। ওই জোয়ার ভাটা এখানে খুব বেশি হয় না, যে একদম সেই চাঁদিপুর দীঘার মতো অনেক দূরে চলে যাচ্ছে আবার কাছে আসছে, সেরকম কিন্তু হয় না। এই হচ্ছে ভোরের গোপালপুর। রাস্তা দিয়ে আমি আর গৌতম দা হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আমাদের দল হোটেলে ঘুমোচ্ছে আর আমরা দুজনে ঘুরতে বেরিয়ে পড়েছি। কেমন লাগছে? দারুণ দারুণ লাগছে, মানে আমি বলেছিলাম দারুণ। একদম একদম। মানে সকালবেলা আপনারা যদি একটু নির্জনতা খুঁজতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু গোপালপুর বিচ ঠিক আছে। একদম সুন্দর ফাঁকা ফাঁকা, আপনারা নিশ্চিন্তে ঘুরতে পারেন। সকালবেলাও কত সুন্দর, হ্যাঁ, সমুদ্র এত সুন্দর এই সময়, মানে একদম একদম তাই খুব ভালো, খুব আপনারা ভালো। এনজয় করবেন। গোপালপুরে এলে দারুণভাবে এনজয় করতে পারবেন। আমরা একটু করে সমুদ্রে নামবো চান করতে। আজকে যদিও আমাদের বাড়ি ফিরে যাওয়া, কিন্তু তার আগে আমরা নামবো সমুদ্রে। এই যে দেখুন জেলিফিশ পড়ে রয়েছে এখানে, দেখুন কি বিশাল সাইজের জেলিফিশ। এখানে একটু দূরে দূরেই না এই জেলিফিশ রয়েছে। এই যে আবার এই একদম সামনেও রয়েছে জেলিফিশ, এই যে অনেক জেলিফিশ। গোপালপুরের যেটা সব থেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে বিচটা। দীঘার বিচের মতো নয়, একদম পুরীর বিচের মতো বিচ। কোনো রকম লাগার ভয় নেই, আপনারা স্নান করুন শান্তিতে, কোনো অসুবিধা নেই। সুন্দর ঢেউ, পুরীর যেমন ঢেউ একদম সেই রকমই ঢেউ। আমি আর গৌতম দা বেশ খানিকটা হাঁটাহাঁটি করলাম, এবারে হোটেলে ফিরে যাচ্ছি, কারণ আমাদের আবার সমুদ্রে আসতে হবে একটু পরেতে। একটা জিনিস দেখিয়ে দিই, আমি এই যে বিচের ধারে দাঁড়িয়ে রয়েছি, এখান থেকে আমাদের হোটেলটা কিন্তু দেখা যাচ্ছে। এই হচ্ছে বিচের ধারটা, আর ওই দেখতে পাচ্ছেন এই যে এইটা হচ্ছে এই সানরাইজ ট্যুরিস্ট রিসোর্ট, যেটাতে আমরা রয়েছি। হ্যাঁ, ঘড়িতে এখন পাচ্ছে 9টা। না, আমরা সকাল থেকে এখানে নেই, হোটেলে চলে গেছিলাম। যেমন বললাম, হোটেল থেকে আবার চলে এসেছি সমুদ্র স্নান করতে। কেউ স্নান করবে না, শুধু আমরা এই দুজনেই স্নান করবো, আমি আর গৌতম দা। ওদের কারোর কোনো ইচ্ছাই নেই স্নান করার। আমরা এখন এসেছি স্নান করতে, আমরা দুজন স্নান করব। কারণ এখানে সমুদ্রটা পুরো পুরীর মতো। গোপালপুরের সমুদ্র না আপনাকে হাতছানি দেবে স্নান করার জন্য, আর সেই হাতছানিটাকে আমি অস্বীকার করতে পারি না, যে কারণেই স্নান করতে না। এই যে আমি আর গৌতম দা এখন সমুদ্রে নামবো চান করতে। আমরা দুজন, আর কেউ নামবে না, ভয় পাচ্ছি। নামবে না। দারুণ, কেমন লাগে? দারুণ লাগছে, দারুণ। দারুণ, মানে পুরীর সমুদ্রে স্নান করার পুরো যে স্বাদ সেটা এখানে আপনারা পাবেন গোপালপুরেতে, যেটা দীঘা মন্দারমণিতে পাওয়া যায় না। একদমই একদম। দারুণ। দীঘা মন্দারমণিতে পাবেন না, কিন্তু পুরীর সমুদ্র সৈকতের আনন্দ যদি আপনি নিতে চান, আসতে হবে গোপালপুরে। নিতে চান, তাহলে গোপালপুর আদর্শ জায়গা। পুরো গা ভাসানো ঢেউ, দারুণ দারুণ। দেখুন ঢেউগুলো আসছে, বড় বড় ঢেউ।
অপূর্ব লাগছে। জলটা কিন্তু বেশ ঠান্ডা আছে। এপ্রিল মাস হলে কি হবে, জলটা ভালো ঠান্ডা। এসব গা ভাসানি ঢেউ। তো দেখতে পাচ্ছেন পুরো গা ভাসানো ঢেউ। একদম পুরীতে যেটা পাই সেটা এখানে পাচ্ছি একদম। এইগুলো কিন্তু আপনারা দীঘা মন্দারমণিতে কোনো রকমেই পাবেন না, কোনো রকমেই পাবেন না। এত সুন্দর, না হাত পা ভাঙার ভয় রয়েছে, না চোরাবালি রয়েছে, কিচ্ছু নেই। প্রচুর মানুষ স্নান করছে এখানে, যদিও এখানে টুরিস্ট অনেক কম। দেখছেন, দারুণ, দারুণ দারুণ, মজাই মজা। কে যা বলে বলুক, আমরা আনন্দ করবো। পুরো বলে কি আমরা মানুষ নই? একদম করবো না সমুদ্র স্নান। এটা কি হয়? এটা হয় না। কি আবার মহিমা। যাই হোক, বেশিক্ষণ স্নান করলাম না, আধ ঘন্টার মতো ছিলাম, কারণ আমাদের হোটেল ছেড়ে আবার চলে যেতে হবে। দুপুর 1:15 ট্রেন রয়েছে। এখন বেজে গেল প্রায় 9:35, তার যে কারণে এবার চলে যাচ্ছি হোটেলের দিকে। আবার আসবো গোপালপুরেতে, আবার এসে আবার এখানে এনজয় করব। আপনারাও আসুন, খুব ভালো লাগবে। দারিংবাড়ির সাথে অতি অবশ্যই গোপালপুরটা রাখবেন। গোপালপুর না রাখলে কিন্তু ভালো লাগবে না। যদিও আমরা গোপালপুরের সাইট সিন করতে পারিনি, এটা 3 নাইট 4 ডেজে হলে আমরা গোপালপুরের সাইট সিনও করতে পারতাম, কিন্তু এবার সেটা আর হলো না সময়ের অভাবের জন্য। আগামী দিনে আবার এলে আবার করবো 3 নাইট 4 ডেজে, যেখানে গোপালপুরের সাইট সিন আপনাদের দেখাবো। যদিও আমার আগের ভিডিওতে, মানে গোপালপুরে আগে যে ভিডিও বানিয়েছিলাম, সেখানকার সাইট সিন সমস্ত রয়েছে আমার চ্যানেলেতে, চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি এন্ড স্ক্রিনেতে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। চলুন এবারে হোটেলে যাওয়া যাক। সমুদ্র স্নান সেরে এসে একেবারে রেডি হয়ে গেলাম, আর এইদিকে রবীন্দ্রদা সমস্ত লাগেজ গাড়িতে তুলে দিল। আমাদের 2 রাত্রি 3 দিনের দারিংবাড়ি আর গোপালপুর ভ্রমণ এখানেই শেষ হলো। অনেকটাই বেলা হয়ে গেল, বাজে এখন প্রায় 12টা। এবার গোপালপুরকে বিদায় জানিয়ে একেবারে চলে যাচ্ছি ওদিকে ব্রহ্মপুরের দিকে, কারণ ব্রহ্মপুর থেকে আজকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরে যাব। 2 রাত্রি 3 দিনের এই দারিংবাড়ি সাথে গোপালপুর এই প্যাকেজটা করতে এলাম, ভালো লাগলো। হ্যাঁ, উড়িষ্যার কাশ্মীর বলছে দারিংবাড়িকে, যদিও কাশ্মীরের সাথে আমি দারিংবাড়ির কোনো জায়গায় মিল পাইনি, এটা আমার মতামত, যে কারণে আমি কখনোই বলতে চাই না কাশ্মীর অফ উড়িষ্যা। কিন্তু এইটুকুনি বলবো, দারিংবাড়ি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো যাই হোক, আমরা এই গরমের সময় এসেছি, কিন্তু এইটা যদি আপনারা বর্ষার সময় আসেন বা ওইদিকে শীতের সময় আসেন, তাহলে কিন্তু আপনাদের বেশ ভালো লাগবে, এইটুকুনি বলতে পারি। সব মিলিয়ে অভিজ্ঞতা ভালো, বেশ ভালো। রবীন্দ্রদা মানুষটা খুব ভালো, খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছেন। স্ট্যান্ডার্ড হোটেলে রেখেছেন, স্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া, সব কিছু নিয়ে ঠিকঠাক। ব্যাস এইটুকুনি বলার ছিল, আর কিছু বলার নেই। তো চলুন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন নতুন কোনো এক ভিডিও নিয়ে, ঠিক আছে? চলুন। আচ্ছা, দাঁড়ান, আমাদের প্যাকেজ কিন্তু এখানেই শেষ নয়। সেদিনকে রবীন্দ্রদা আমাদেরকে নিয়ে গেল এখানকার খুব নাম করা একটা ধাবা, যার নাম হচ্ছে বাবা কি ধাবা। সবাই নিয়ে নিয়েছিল চিকেন বিরিয়ানি, আমি আর তৃষা নিয়ে নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস, সাথে দুর্দান্ত স্বাদের চিলি চিকেন। আর এইগুলো খেয়ে তারপর আমরা রওনা দিলাম একেবারে ব্রহ্মপুর স্টেশনের দিকে। আর ব্রহ্মপুর স্টেশনে পৌঁছে আমাদেরকে সমস্ত লাগেজ নামিয়ে দিয়ে রবীন্দ্রদা রওনা দিল তার বাড়ির দিকে। রবীন্দ্রদা কিন্তু খুব ভালো মানুষ, আপনারা চাইলে আপনারাও কিন্তু আমাদের মতো রবীন্দ্রদার সাথে এই দারিংবাড়ি প্যাকেজটা করে নিতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেওয়াই থাকছে, তাছাড়া ডেসক্রিপশন বক্সও দেওয়া থাকছে। বাড়ি ফেরার জন্য আমাদের ট্রেন এসে গেল, আর আমাদের দারিংবাড়ির গল্প এখানেই শেষ হলো। আমাদের ট্যুরটা আপনার কেমন লাগলো জানাতে কিন্তু কোনো রকমেও ভুলবেন না। যদি এখনো ট্রাভেল অন 0.3 চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিতে কিন্তু কোনো রকমেও ভুলবেন না, যাতে আপনি আর আমি একসাথে জুড়ে থাকতে পারি। খুব তাড়াতাড়ি আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিলাম, ঠিক আছে?